তো আজকে আমরা ক্লাস 9-এর কোষে দেখি 15.1 বা 1-এর 19-এর দাগের ও 20-এর দাগের 5 5 মোট 10টা অঙ্ক করব, ঠিক আছে? তো চলো অঙ্কগুলো শুরু করি। দেখো 19-এর 1 নম্বর অঙ্কটা দেখো, বলছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বলেছে 12√2। তো এটা ধরে নাও বর্গক্ষেত্র, ঠিক আছে? এটা হচ্ছে ধরো বর্গক্ষেত্র। তো বর্গক্ষেত্রের আমাকে কর্ণ বলে দিয়েছে, কর্ণ কত বলেছে? 12√2। তো তোমরা বর্গক্ষেত্রের কর্ণের সূত্র জানো। বর্গক্ষেত্রের কর্ণের কি হয়? বর্গক্ষেত্রের কর্ণ কি হয়? সূত্র হচ্ছে কি? বাহু √2। তো দেখো বাহু √2 সমান সমান তোমার কত বলেছে? 12√2। তাহলে দেখো √2 কেটে যাবে, তাহলে বাহু সমান সমান কত পাবো? বাহু সমান পেয়ে যাবো কত? 12। তোমার জানতে চেয়েছে কি ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি হয়? ক্ষেত্রফলের সূত্র কি হয়? বাহু স্কোয়ার। তাহলে বাহু স্কোয়ার মানে কি? 12 এর স্কোয়ার। 12 এর স্কোয়ার কত হবে? 144 বর্গ সেমি, তাই না? 144 বর্গ সেমি। অপশন অপশন বি, ঠিক আছে? চলো 2 নম্বর বলছে যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a1 বর্গ একক এবং ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a2। আচ্ছা দেখো, আগে ছবিটা দেখে নাও। এটা হচ্ছে আমাদের ধরে নাও বর্গক্ষেত্র, ঠিক আছে? এটা বর্গক্ষেত্র। এবার এই বর্গক্ষেত্রের কর্ণের উপরে আমাকে আবার এই বর্গক্ষেত্রের কর্ণের উপরে আমাকে আর একটা বর্গক্ষেত্র আঁকতে হবে, ঠিক আছে? তাহলে সেই বর্গক্ষেত্রটা কেমন দেখতে হবে? নিশ্চয়ই এমনটা দেখতে হবে, তাই না? এমনটাই দেখতে হবে কিছুটা। তো তো এই যে দেখো, প্রথমে যে বর্গক্ষেত্রটা এঁকেছিলাম, এই যে এটা, এর ক্ষেত্রফল এবং এই কর্ণের উপরে যে অঙ্কিত বর্গক্ষেত্রটা এঁকেছি তার ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে। তাহলে দেখো, আমি যদি প্রথমে যে বর্গক্ষেত্রটা আঁকলাম তার বাহু যদি এ ধরে নিই, তাহলে তার কর্ণ কত হয়? a√2, ঠিক আছে? তাহলে আমি এখানে লিখব যে a1 a1 সমান সমান কি হবে? বাহু স্কোয়ার। তাহলে প্রথম বর্গক্ষেত্রের বাহু কত? a। তাহলে হবে সেটা কত? a স্কোয়ার। আচ্ছা a2 কোনটা? a2 হচ্ছে কি? যেটা কর্ণের উপর অঙ্কিত। দেখো কর্ণের উপরে যে অঙ্কিত বর্গক্ষেত্র আছে তার বাহু কোনটা? তার বাহু হচ্ছে a√2। এগুলো যদি a√2 হয় তাহলে কি এটাও তো a√2 হবে, তাই না? কারণ কি বর্গক্ষেত্রের 4টা বাহু সমান হয়। একইভাবে এটা যেমন এ, এটা এ, এটা এ, বুঝতে পেরেছো? এই 4টা সমান। একইভাবে এটা 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 সমান। তাহলে এদের সূত্রটা কি হবে? এটাও কি বাহু স্কোয়ার। বাহু স্কোয়ার মানে কি? a√2 এর স্কোয়ার, ঠিক আছে? তাহলে a√2 এর স্কোয়ার মানে a স্কোয়ার। আর √2 এর স্কোয়ার করলে কি অবশ্যই √ওভার হটে যায়। তাহলে তোমাকে বলেছে এটা ইস টু এটা করতে, মানে a1 ইস টু a2। তাহলে তুমি যদি a1 ইস টু a2 করো কত পাবে? a স্কোয়ার ইস টু এ স্কোয়ার ইন্টু 2। তাহলে দেখো এ স্কোয়ার স্কোয়ার কেটে গেল, পরে থাকলো কত? 1:2। বুঝতে পেরে গেছো আশা করি, ঠিক আছে? তাহলে অপশন অপশন এ। চলো পরের অঙ্কতে। আচ্ছা, তো পরের অঙ্কতে যাওয়ার আগে বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, ঠিক আছে? আর যদি তোমার কোনো মতামত থাকে বা কোনো তোমার জিজ্ঞাসা থাকে, ঠিক আছে, তাহলে সেই সমস্যা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই জানাবে, ঠিক আছে? বলবে না কিন্তু। চলো 3 নম্বর অঙ্ক দেখো, বলছে 6 মিটার লম্বা ও 4 মিটার চওড়া একটি আয়তাকার জায়গা 2 বর্গ টালি বাঁধতে হলে কতগুলো টালি লাগবে তোমাকে সেটা জিজ্ঞেস করেছে। তাহলে দেখো জায়গাটা হচ্ছে আয়তাকার, বুঝতে পারলে? এটা ধরো আয়তাকার জায়গা। এই আয়তাকার জায়গাটার মধ্যে আমি কি করব? টাইলস বা টালি বসাবো, যেটাকে আমরা টাইলস বলি সাধারণত। তো টাইলসের সাইজগুলো কিন্তু চারকোনা হবে, মানে একদম তোমার বর্গক্ষেত্র হবে, হ্যাঁ? এই এরিয়াটা হচ্ছে কি আয়তাকার, কিন্তু যে টাইলসগুলো বসাবো সেগুলো হবে কি বর্গাকার। এতটুকু যেন মাথায় ঢুকে যায়। এখানে দেখো, এখানে আছে ডেসিমিটার, এখানে আছে দেখো মিটার। তাহলে আমাদের কাজ হচ্ছে আগে এককটাকে সেম বানানো। তা আমার সব থেকে সুবিধা হবে কি মিটারটাকে ডেসিমিটার বানিয়ে দেওয়া, কারণ মিটারের সঙ্গে 10 গুণ করলে কি হয়ে যায়? ডেসিমিটার হয়ে যায়, ঠিক আছে? তাহলে দেখো এই পুরো এরিয়াটার যে ক্ষেত্রফল, মানে এই এরিয়াটা, মানে এই যে আয়তাকার জায়গাটার যে ক্ষেত্রফল হবে, আর এখানে যে অনেকগুলো ছোট 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 আমি যে টাইলস গুলো বসাবো, সেই টাইলস গুলোর মোট ক্ষেত্রফল কি সমান হবে, ঠিক আছে? তা আমি তো জানি না কতগুলো টাইলস বসাবো, আমি ধরে নিব যে এক্স সংখ্যক আমাকে টাইলস বসাতে হবে, ঠিক আছে?
এবার x সংখ্যক টাইলসের ক্ষেত্রফল কি হবে? দেখো এরা কি বর্গাকার আছে, এটা 2 ডেসিমি, এটাও 2, এটাও 2, এটাও 2, তাহলে এদের ক্ষেত্রফলের সূত্রটা কি হবে? বাহু স্কোয়ার। তাহলে আমি কি করলাম? বাহুর স্কোয়ার করে দিলাম। তাহলে কি বলতো, এখানে যে ছোট ছোট আমি টাইলসগুলো বসিয়েছিলাম তাদের মোট ক্ষেত্রফল পেয়ে গেলাম। ঠিক আছে, এবার এই আয়তাকার জায়গাটার ক্ষেত্রফল কি হবে? আয়তাকার জায়গাটার ক্ষেত্রফল হচ্ছে 6 গুণ 4। কিন্তু আমি কি বললাম, মিটারটাকে ডেসিমিটার বানাবো। মিটারটাকে ডেসিমিটার গেলে কি করতে হয়? 10 দিয়ে গুণ করতে হয়। তাহলে মিটারের সঙ্গে যদি আমি 6 মিটারের সঙ্গে 10 গুণ করে তাহলে কত হয়ে যাবে? এটা 60। আর 4 মিটারের সঙ্গে 10 গুণ করলে কত হয়ে যাবে? 40। বুঝতে পেরেছো আশা করি? তাহলে দেখো, তাহলে x ইন্টু কত হয়ে যাচ্ছে? মানে 4, এখানে 60, এখানে 40। তাহলে 4 একে 4, 4 10 40 কেটে যাচ্ছে। তাহলে কত পড়ে থাকছে বলো তো? x সমান সমান 60 গুণিত 10 মানে 600টি। বুঝতে পারলে? ঠিক আছে, এই 4-এর সঙ্গে 40টা কেটে দিলাম। 4 একে 4, 4 10 40, তাহলে 60-এর সঙ্গে 10 গুণ করে 600। অপশন সি। ঠিক আছে, চলো। সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস এবং আর হলে তোমাকে দেখাও। তো আমাকে একটা বর্গক্ষেত্র আঁকতে বলেছে। আঁকতে বলেনি, আমি নিজের সুবিধার জন্য বা তোমাদের বোঝানোর সুবিধার জন্য আমি এঁকে নিচ্ছি। হ্যাঁ, বর্গক্ষেত্র আঁকলাম, আমি একটা আয়তক্ষেত্র আঁকলাম। ঠিক আছে, তো আমি না নিজের সুবিধার জন্য কিছু একটা ধরে নিচ্ছি। কত ধরি? দেখো, তো আমি ধরে নিচ্ছি এদের প্রতিটা বাহু 6 সেমি করে আছে। ঠিক আছে, 6 একক করে আছে। তাহলে পরিসীমা কত হলো? 6 4 24। আচ্ছা, এটাকেও আমাকে তাহলে 24 বানাতে হবে। তো এটাকে 24 কি করে বানাই? এটাকে বানাবো, ধরে নাও এটা নিচ্ছি আমি 7, এটা নিচ্ছি 7, 7 7 10, এটা নিচ্ছি 7 7 14, আর 5 আর 5 হচ্ছে 10। তাহলে কত হলো দেখো, এটা হয়ে গেল 24। এখানেও পরিসীমা কত? এখানেও পরিসীমা কিন্তু হচ্ছে তোমার 24। এখানেও কিন্তু পরিসীমা হচ্ছে তোমার কত হচ্ছে বলো? এখানেও কিন্তু 24 হচ্ছে, তাই না? 7 7 14, 5 5 10 24। তো এবার দেখো, তোমাকে জানতে চেয়েছে যে ক্ষেত্রফলটা কার কত বেশি হবে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্র আমি এখানে ধরে নিব। হ্যাঁ, ধরি বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের বাহু 6, অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? নিশ্চয়ই কি বাহুর স্কোয়ার হয়। তাহলে বাহুর স্কোয়ার কত হবে? 36। এখানে আমি লিখে দেবো একক। তাহলে কি যাবে? এটা 36 বর্গ একক। ঠিক আছে, একইভাবে আমি এটাও ধরবো যে আয়তক্ষেত্রের আমি এই ছবিটা মিটিয়ে দিচ্ছি, তোমরা যদি পারো ছবিটাকে লিখে নিবে। হ্যাঁ, ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত ধরেছিলাম? 7, ও প্রস্থ কত ধরেছিলাম? 5 একক। ঠিক আছে, তাহলে দেখো এই ক্ষেত্রে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? আমরা কি জানি সূত্র? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে দৈর্ঘ্য কত? 7, প্রস্থ কত? 5, তাহলে কত হলো? 7 5 35 বর্গ একক। এবার তোমরা বলো কোনটা বেশি হচ্ছে? এখানে পেলে দেখো 36, এখানে পেলে 35, তাহলে কে বেশি? বেশি হচ্ছে কি বর্গক্ষেত্র। তাহলে দেখো তোমাকে জানতে চেয়েছিল কি, দেখো বর্গক্ষেত্র কি বলেছিল? বর্গক্ষেত্র হচ্ছে কি এস। ঠিক আছে, আর আয়তক্ষেত্র হচ্ছে কি আর। তাহলে বড় কে? বড় হচ্ছে কি এস। এসটা বড় হচ্ছে, তাহলে কি হবে তোমার? এস গ্রেটার দেন আর। কারণ দেখো এস হচ্ছে 36 আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে বলেছে কি 35। তাহলে কি হয়ে গেল? 36 কি 35-এর থেকে বড়, ওই জন্য হচ্ছে কি এস গ্রেটার দেন আর। অপশন বি। বুঝতে পেরে গেছো আশা করি। তো তোমাদেরকে এই অঙ্কটাকে কোনো একটা সংখ্যা ধরে নিয়ে করতে হবে। হ্যাঁ,
এমনভাবে ধরতে হবে যেন দুজনেরই কিন্তু পরিসীমা আবার সেম হয়। চলো 5 নম্বর কথা বলছে, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেমি, ক্ষেত্রফল 62.5, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি। তো দেখো আয়তক্ষেত্রের কর্ণ, তো চলো আয়তক্ষেত্র এঁকে নিই। আয়তক্ষেত্র আঁকলাম, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের আয়তক্ষেত্রের কর্ণ, ঠিক আছে। আচ্ছা দেখো, আমি ধরে নিলাম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ হচ্ছে বি এবং কর্ণটা হচ্ছে সি। তাহলে আমরা একটা সূত্র পড়েছিলাম, কি সূত্রটা হচ্ছিল যে কর্ণ সমান কি জানতাম আমরা, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার তার ওপরে রুট ওভার, তাই না? এটাই তো সূত্র। তাহলে আমি এই সূত্রটাকে আমি এভাবে লিখতে পারি যে সি সমান সমান, সি মানে কর্ণ, দৈর্ঘ্যটা কত এ স্কোয়ার, প্রস্থটা কত বি স্কোয়ার, তার রুট ওভার, বলতেই পারি। এবার দেখো তোমাকে কর্ণটা বলে দিয়েছে। আচ্ছা ক্ষেত্রফলের সূত্র কি হয়? ক্ষেত্রফলের সূত্র হয় কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য কত এ, প্রস্থ হচ্ছে বি। তোমাকে দেখো এ ইন্টু বি সমান সমান 62.5 বর্গ সেমি বলে দিয়েছে, ঠিক আছে। তোমার জানতে চেয়েছে কি দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি, মানে দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ হচ্ছে বি, এ এবং বি এর সমষ্টি, সমষ্টি মানে কি যোগ, তোমাকে এটা বের করতে বলেছে যে এ যোগ বি কত হবে। তো দেখো তুমি এখান থেকে খুব সহজেই পেয়ে যাবে। সি এর মান কত, সি এর মান আমাকে বলে দিয়েছে 10, সি মানে কর্ণ, আমি এখানে 10 বসিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো এ স্কোয়ার, তা আমি একটা সূত্র, দেখো তোমরা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র জানো? অবশ্যই জানো। সূত্রটা কি হয় যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি এ প্লাস বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। এই সূত্রটাকে তোমরা কিন্তু সাইডে নোট করে নাও, ঠিক আছে, কারণ এই সূত্রটা কাজে লাগিয়ে আমরা অঙ্কটা করব, ঠিক আছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি বললাম, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে। তো এই সূত্রটা কাজে লাগবে। দেখো তাহলে আমি এখানে লিখবো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এখানে কি দিব, এখানে দিব রুট ওভার, ঠিক আছে। তাহলে দেখো কি আসছে, আমি কি করব বলো তো, উভয় পক্ষে বর্গ করে দিব। যদি আমি উভয় পক্ষে বর্গ করি তাহলে কি এখানে 10 এর স্কোয়ার 100 হয়ে যাবে, আর আমি যদি ডান দিকে বর্গ করি তাহলে কি রুট ওভারটা হটে যায়, তাই না? তাহলে আমার এখানে পড়ে থাকবে কি শুধুমাত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 গুণিত, দেখো তুমি এ বি এর মান জানো, এ ইন্টু বি এর মান কত, 62.5, 62.5। তো তুমি 62.5কে যদি গুণ করো 2 দিয়ে কত পাচ্ছ, এটা কিন্তু গুণ চিহ্ন, ঠিক আছে। কত পাবে বলো তো, তুমি পাবে, দেখে নাও, এখানে এটা মাইনাস ছিল, ডান দিকে নিয়ে চলে আসো প্লাস, 62-র সঙ্গে যদি আমি গুণ করি কত পাবো, 125 পাবো, তাই না? আর এখানে পড়ে থাকলো আমার কত, এ প্লাস বি এর হোল স্কোয়ার। 125-এর সঙ্গে যদি 100 যোগ করি কত পাবো, নিশ্চয়ই 225। আর এখানে হচ্ছে কত, এ প্লাস বি এর হোল স্কোয়ার। আচ্ছা 225 কার স্কোয়ার হয় বলো তো, 225 কার হয় স্কোয়ার, নিশ্চয়ই 15-এর স্কোয়ার হয়। 15-এর স্কোয়ার কত, 225, এখানে হচ্ছে কত, এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে তুমি এ প্লাস বি সমান সমান কত পেলে, এ প্লাস বি সমান সমান পেলাম কত, 15, ঠিক আছে। অঙ্কটা একটু বড় হলো কিন্তু ভালো অঙ্ক, এই অঙ্কটা, হ্যাঁ এই অঙ্কটা তুমি 2 মার্কের অঙ্ক হিসাবে ধরতে পারো, ঠিক আছে। চলো পরের অঙ্কতে, 20-1। তো 20-1 কি বলেছে, বলছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তো দেখো 1 নম্বর অঙ্কটা, তুমি বর্গক্ষেত্রের একটা বাহু ধরে নাও আগে, হ্যাঁ আমি ধরে নিচ্ছি, হ্যাঁ আমার সুবিধার জন্য আমি ধরে নিচ্ছি, ধরে নিলাম কত ধরবো, আমি ধরে নিচ্ছি ধরো 10, ঠিক আছে, 10 একক আমি ধরে নিচ্ছি, ঠিক আছে। আমি লিখছি এখানে, ধরি বর্গক্ষেত্রের
বাহুর দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 10 একক। এবার দেখো, যদি আমার বাহুর যদি 10 একক হয় তাহলে আমার ক্ষেত্রফল কত হবে, মানে এর ক্ষেত্রফল কত আসবে। অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত পাবো। ক্ষেত্রফলের সূত্র কি, বর্গক্ষেত্রের বাহুর স্কোয়ার হয়, বাহুর স্কোয়ার মানে কত, 10-এর স্কোয়ার। 10-এর স্কোয়ার কত হবে, 100। তাহলে কত পেলাম ক্ষেত্রফল, 100 বর্গ একক। ঠিক আছে, 100 বর্গ একক কি পেয়ে গেলাম, ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার দেখো, এবার কি হয়েছে, 10% বৃদ্ধি করতে বলেছে। ঠিক আছে, তাহলে 10, আবার এখানে কি লিখবো, আবার বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে নতুন বাহুর দৈর্ঘ্য হবে, কত দৈর্ঘ্য হবে বলো তো। দেখো, আগে আমার 10 ছিল, এখন আমি কি করছি, আমি আরো 10-এর 10% বাড়িয়ে দিচ্ছি। তো 10-এর 10% কত হয়, নিশ্চয়ই 1 হয়। তাহলে কত পাচ্ছি, 10 যোগ 1 মানে 11। আচ্ছা, তোমাদের যদি এই জায়গাটা কনফিউশন হয়ে যায়, দেখো আমি কি বললাম, 10-এর আমাকে 10% বাড়াতে হবে, তাই না। তাহলে 10%, তাহলে এটাকে আমি ভেবে লিখতে পারবো 10 গুণিত 10/100, কারণ পার্সেন্টেজ থাকলে নিচের দিকে আমরা 100 দিতে পারবো। দেখো 0 0 0 0 কেটে গেল, তাহলে কত পড়ে থাকলো, এখানে 1 পড়ে থাকলো না। দেখো 1 গুণ 1/1, তো 1কে 1 দিয়ে ভাগ করলে 1 পাওয়া যায়, ওই জন্য এখানে 1 হলো। ঠিক আছে, কারো কোনো সমস্যা নেই তো, থাকলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, বুঝতে পেরে গেছি এখানে 1 কি করে আসলো। তাহলে 10-এর সঙ্গে 1 যোগ করে কত পেয়ে গেলাম, 11 একক। তাহলে দেখো, এখন যে আমি এখানে যে নতুন বর্গক্ষেত্রটা পাচ্ছি, তার কিন্তু বাহুর দৈর্ঘ্য এখন চেঞ্জ হয়ে গেল, তাই না। বাহুর দৈর্ঘ্য কিন্তু এখন চেঞ্জ হয়ে গেল, এখন কিন্তু এটা 11 হয়ে গেল। আগে 10-10 করেছিল, এখন 11 হয়ে গেল। তাহলে বলো, এই যে নতুন আমি পেলাম বর্গক্ষেত্রটা, তার কি ক্ষেত্রফলটাও আলাদা হবে নিশ্চয়ই। তাহলে লিখবো, এখানে আমার অতএব দেওয়ার দরকার নেই, তবে ক্ষেত্রফল ক্ষেত্রফল কত হবে, বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার মানে এই যে বাহু তার স্কোয়ার মানে 11-এর স্কোয়ার, 11-এর স্কোয়ার কত হলো, 121 বর্গ একক। ঠিক আছে, আচ্ছা দেখো, 121 বর্গ পেয়ে গেলে, তাহলে এবার তোমাকে জানতে চাইছি কি, শতকরা কত বৃদ্ধি হবে। অতএব শতকরা শতকরা থামো লিখে নিই, শতকরা জানতে চাইছে কতটা বৃদ্ধি হবে। ঠিক আছে, তাহলে লিখছি শতকরা বৃদ্ধি সমান, দেখো যখন আমরা শতকরা বৃদ্ধি বা হ্রাস বের করব, তখন কি করতে হবে, দেখো নিচের দিকে তোমাকে লিখতে হয় যেটা আগে ছিল। আগের ক্ষেত্রফল কত ছিল, আগের ক্ষেত্রফল ছিল 100। ঠিক আছে, আর ওপর দিকে তোমাকে লিখতে হয় যেটা তোমার বৃদ্ধি হয়েছে, যতটা বৃদ্ধি হয়েছে। দেখো, আগে ছিল তোমার 100, তাই না, এখন হয়ে গেল তোমার 121। তাহলে কতটা বৃদ্ধি পেয়েছে, নিশ্চয়ই 21 বৃদ্ধি পেয়েছে। তাহলে বৃদ্ধিটা লিখবো উপর দিকে, যতটা পরিমাণ বৃদ্ধি হয়েছে সেটা লিখবো উপর দিকে। তাহলে দেখো, 100-র সঙ্গে 100 কেটে দিলাম, তাহলে অ্যান্সার কত পড়ে থাকলো, 21%। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি তোমাদের শতকরা বৃদ্ধি, কার বৃদ্ধি, ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি। ঠিক আছে, বুঝে গেছে এক নম্বর অঙ্কটা, আশা করি। চলো 1 নম্বরটা এবার মিটিয়ে দিই, তারপরে 2 নম্বর শুরু করছি। দেখো, তো এবার বলেছে যে আয়তক্ষেত্রের, এবার 2 নম্বর অঙ্কটা দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি, প্রস্থ 10% হ্রাস। তা আমি আগে আয়তক্ষেত্রের ছবি এঁকে নিচ্ছি। এটা ধরে নাও আমার আয়তক্ষেত্র। ঠিক আছে, তো আমি না আবার আগের অঙ্কের মতনই কোনো একটা সংখ্যা ধরে নিব। হ্যাঁ, তো আমি আমার সুবিধার জন্য আমি ধরে নিব এখানে 20 একক ধরে নাও দৈর্ঘ্য, এবং 10 একক হচ্ছে প্রস্থ। ঠিক আছে, এখানে আমি ধরে নিব
ধরি আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 20 একক, প্রস্থ ইজ ইকুয়াল টু 10 একক। অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত পাবো? ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে 20 গুণ 10 মানে 200 বর্গ একক। বুঝে গেছো আশা করি। ঠিক আছে, এবার দেখো দৈর্ঘ্যটাকে আমাকে কত বলেছে? 10% বৃদ্ধি করতে বলেছে। তাহলে এখানে লিখবো 10% বৃদ্ধিতে নতুন দৈর্ঘ্য। ঠিক আছে, 10% বৃদ্ধিতে নতুন দৈর্ঘ্য। তাহলে দেখো আমার আগে কত ছিল? আমি ধরেছিলাম আগে 20, এখন কি আমাকে বৃদ্ধি হবে, তাই না? তাহলে প্লাস দিব কত? এই 20-এরই এই যে 20 সংখ্যাটা আছে, 20 একক, তার কি 10% বাড়বে। তাহলে 20-এর 10%। তাহলে 20-এর 10% কত হবে? 20 যোগ, তুমি এখানে ক্যালকুলেশন করে দেখে নিতে পারো, আমি একবার দেখিয়ে দিচ্ছি শর্টকাটে। কত পেলে? 2, তাই না? তাহলে 20 যোগ 2 মানে কত? 22 একক। ঠিক আছে, আমি কিন্তু নেক্সট টাইম দৈর্ঘ্য মানে প্রস্থটা দেখাবো না। ঠিক আছে, দেখো 10% বৃদ্ধিতে আবার বা এবং 10% বৃদ্ধি বলেছে এখানে, দেখো এবার বলেছে হ্রাস, তাই না? এই যে দেখো এবার বলেছে হ্রাস। তাহলে 10% হ্রাসে নতুন প্রস্থ। তাহলে দেখো আমি আগে কত ছিল আমার, মানে ধরেছিলাম কত আগে? 10 একক ধরেছিলাম। এখন কিন্তু আমার হ্রাস হবে। হ্রাস হলে কি হবে? মাইনাস হবে। 10-এর কত পার্সেন্ট? 10-এর 10% মাইনাস হবে। তাহলে 10-এর 10% কত হয়? নিশ্চয়ই 1 হয়। ঠিক আছে, তাহলে 10 থেকে 1 বাদ দিলে 9 একক। তাহলে দেখো এই যে আমার ছবিটা ছিল, এই ছবিটা তো আর এখন সেম থাকবে না, একটু বড় হয়ে যাবে। দেখো তোমাদের পরীক্ষার হলে ছবি করার দরকার নেই, আমি বোঝানোর জন্য করছি। হ্যাঁ, তাহলে এখন কিন্তু আমার 20 থেকে 22 হয়ে গেল, আর 10টা এখন 10 থেকে 9 হয়ে গেল। তাহলে ছবিটা তোমাদের এরকম হয়ে যাবে। ঠিক আছে, এটা হয়ে গেল 22, এটা হয়ে গেল 9। তাহলে দেখো এই মুহূর্তে তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে? তবে ক্ষেত্রফল কত দাঁড়াচ্ছে বলো? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য কত এখন দৈর্ঘ্য হচ্ছে 22, প্রস্থ হচ্ছে 9। 22-এর সঙ্গে 9 গুণ করে কত আসছে দেখো? 9 2 18, আবার 9 2 18, 18 1 19। তাহলে 198 বর্গ একক। ঠিক আছে, 198 বর্গ একক। জানতে কি চেয়েছে? শতকরা কতটা বৃদ্ধি বা হ্রাস হয়েছে। তাহলে তুমি দেখো স্পষ্টই বুঝতে পারছো, তোমার এখানে ছিল 200 ক্ষেত্রফল আগে, কিন্তু এখন ক্ষেত্রফলটা 198 হয়ে গেল। তাহলে কি অবশ্যই কমে গেছে। তাহলে লিখবো অতএব শতকরা হ্রাস। ঠিক আছে, শতকরা হ্রাস হয়েছে। নিচের দিকে লিখতে হয় কোনটা? নিচের দিকে লিখতে হয় যেটা প্রথমে ছিল। প্রথমে কত ছিল? প্রথমে ছিল 200। তারপরে উপর দিকে কি লিখতে হয়? যেটা তোমার কমে গেছে। কতটা কমেছে দেখো, 200 ছিল, 200 থেকে 198 হয়ে গেল। তাহলে তোমার নিশ্চয়ই 2 কমেছে, ইন্টু 100%। 0 0 0 0 কেটে দাও, 2 1 কে 2, 2 1 কে 2। তাহলে কত পেলে? 1%। তাহলে তোমার 1% কি হলো? ক্ষেত্রফল হ্রাস হয়েছে। ঠিক আছে, চলো পরের অঙ্কতে। একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 5 সেমি। কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রের একটি প্রস্থের, আচ্ছা আচ্ছা, দেখো গল্পটা দেখো। এটা একটা আয়তক্ষেত্র, ঠিক আছে, আয়তক্ষেত্র আঁকলাম। বলছে কর্ণের দৈর্ঘ্য বলেছে 5 সেমি। তা আমি কর্ণ এঁকে নিলাম। কত বলেছে? 5 সেমি। ঠিক আছে, কি হলো এটা? এটা 5 সেমি। ঠিক আছে, আচ্ছা, কি বলেছে? আয়তক্ষেত্রের
কর্ণদ্বয়ের আচ্ছা কর্ণদ্বয় বলেছে, কর্ণদ্বয়ের ছেদবিন্দু, তাহলে আমাকে দুটোই কর্ণ আঁকতে হবে। এঁকে নিলাম দুটো কর্ণ। বলছে কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রের একটি প্রস্থের দৈর্ঘ্য, প্রস্থের উপর লম্বের দৈর্ঘ্য 2 সেমি। দেখো আমি এটা মিটাচ্ছি। হ্যাঁ, এটা কি এই অংশটা হচ্ছে কি কর্ণদ্বয়ের ছেদবিন্দু, এই যে জায়গাটা, এই ছেদবিন্দু থেকে আমাকে কি বলেছে, প্রস্থের উপরে লম্ব টানতে বলেছে। তাহলে প্রস্থ কোনটা, এই যেটা, তাহলে এখান থেকে একটা কি হবে, আমার লম্ব হবে, এখান থেকে একটা লম্ব টেনে দিলাম। এই যে লম্ব সেটা বলেছে কত, 2, তাহলে এই যে লম্বটা পেলে কত, 2। আর দেখো এখান থেকে শুরু করে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই পুরোটা হচ্ছে কত, 5। ঠিক আছে। আচ্ছা আমরা না সুবিধার জন্য একটু নামকরণ করে দিচ্ছি। হ্যাঁ, এটা ধরে নাও এ, এটা বি, এটা সি, ডি, আর এটা ধরে নাও ও বিন্দু। ঠিক আছে। তাহলে দেখো তোমাকে জানতে চাইছে কি আয়তক্ষেত্রের প্রস্থের দৈর্ঘ্য কত। প্রস্থের দৈর্ঘ্য বলতে তোমাকে এ বি বা সিডি যে কোনো একটা বের করতে হবে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা দেখো, তো আমরা জানি এখানে 3 নম্বর অঙ্কন, তাই না? তো আমরা জানি ছবি অনুযায়ী দেখে নিচ্ছি আমি, যে বিডি সমান সমান বিডি আর এসি দুটোই কিন্তু সেম। হ্যাঁ, চলো তো লিখছি আমি, এসি ইজ ইকাল টু বিডি ইজ ইকাল টু কত, 5 সেমি। ঠিক আছে। আবার এই বিন্দুটার এখানে ও বিন্দু দিলাম, এটা বিন্দু ধরে নাও, এই বিন্দুটার নাম দিলাম পি, যেখানে ছেদ করেছে সেটা ধরলাম পি। ওপি হচ্ছে কত, ওপি হচ্ছে কত, 2 সেমি। একটা কথা বলো, বি থেকে ডি যদি 5 হয় তাহলে বি থেকে ও কত হবে, নিশ্চয়ই তার অর্ধেক হবে। আমি কি বললাম, এখান থেকে এই পর্যন্ত যদি 5 হয় তাহলে বি থেকে ও কত হবে, নিশ্চয়ই তার অর্ধেক। তাহলে 5-এর অর্ধেক কত হয়, 5/2। তাহলে আমরা এখানে বলতে পারবো যে অতএব বি ও সমান সমান হচ্ছে কত, 5/2 সেমি। তাহলে দেখো তুমি এখানে এবার একটা ছবি আঁকতে পারবে। তুমি এই চিত্রটাকে নিয়ে ভাবো, এই যেটা, আমি একটু কালি চেঞ্জ করে দেখাচ্ছি। ঠিক আছে, এই দেখো আমি এটা বলছি, এটা, এটা আর এটা, তুমি এই ছবিটার কথা ভাবো, আমি এই ছবিকে এখানে আঁকছি। ঠিক আছে, ঠিক আছে। তাহলে দেখো এটা হচ্ছে 2, আর তুমি এটা কত বলে, বিও, বিও কত বলে, 5/2। এটা হচ্ছে কত, 5/2। তাহলে তোমাকে বের করতে হবে কোনটা, পিবি। এই যে পি, এটা বি, তোমাকে এটা বের করতে হবে। আর এটা হচ্ছে কত, এটা হচ্ছে ও বিন্দু। ঠিক আছে। তাহলে দেখো এখানে একটা তুমি সূত্র পাচ্ছ কি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এই সাইডটা হচ্ছে কি অতিভুজ। তা আমরা এখানে বলতে পারবো লম্ব স্কোয়ার, লম্ব মানে কত, লম্ব মানে হচ্ছে ওপি, মানে ওপি এর স্কোয়ার প্লাস ভূমি, ভূমি কোনটা, ভূমি হচ্ছে কত, পিবি, পিবি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার, অতিভুজ মানে কত, ওবি বা বিও তার স্কোয়ার। ঠিক আছে। এবার তুমি মান জানো, দুটো জিনিসের মান জেনে গেছো, এবার বসিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। দেখো ওপি এর মান কত, ওপি এর মান হচ্ছে 2, তাহলে 2 এর স্কোয়ার প্লাস পিবি এর মান আমি জানি না, ওটাকে আমি রেখে দিচ্ছি যেমনকার তেমনই। বিওর মান জানি, বিওর মান কত হচ্ছে, 5/2 তার স্কোয়ার। বুঝে গেছো আশা করি। তাহলে দেখো পিবি স্কোয়ার সমান সমান আমরা কি পাবো, পিবি স্কোয়ার সমান সমান কি পাবো, এটা এখানে কি, দেখো এখানে কিছু নয়, মানে প্লাস চিহ্ন আছে, ডান দিকে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে। আচ্ছা দেখো 5-এর স্কোয়ার কত হয়, 5-এর স্কোয়ার 25, 2-এর স্কোয়ার কত হয় 4, এটা কত, 2-এর স্কোয়ার 4 প্লাস 4, ডান দিকে নিয়ে আসলে -4। বুঝে গেছো আশা করি। তাহলে দেখো, তাহলে পিবি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে কত দেখো 4 লসাগু হচ্ছে এখানে, আর 4-এর সঙ্গে 4 কেটে গেল একবারে, 1-এর সঙ্গে 25 গুণ করলে 25, আবার 4-এর সঙ্গে 4 গুণ করলে কত হয়, 4×4 = 16। তাহলে 25 থেকে 16 বাদ গেলে কত হয়, 9/4। এখানে কত আছে, পি আর বি তার স্কোয়ার আছে। আচ্ছা আমি যদি এখান থেকে স্কোয়ারটা হটিয়ে দিই, তাহলে আমার কি ডান দিকে রুট ওভার হয়ে যাবে। তাহলে পিবি সমান সমান কি পাবো, রুট ওভার যদি তুমি করে দাও 9/4-এর, তাহলে কত পাবে, 9 থেকে পাবে কত, 3, 4 থেকে কত বেরোবে, 2।
তাহলে তুমি পিবি পেয়ে গেলে। তোমাকে জানতে চেয়েছে যে প্রস্থ, অতএব প্রস্থ, অতএব প্রস্থ। প্রস্থ দেখো কোনটা, এই অংশ, এই পুরো অংশটা কি প্রস্থ, তুমি তার মধ্যে এখান থেকে এতটুকুটা পেয়ে গেছো, তাহলে এখান থেকে এতটুকুটা বাকি আছে, কিন্তু দেখো এই অংশটার দৈর্ঘ্য আর এই অংশটার দৈর্ঘ্য নিশ্চয়ই সমান হবে, ঠিক আছে, এই অংশটার দৈর্ঘ্য আর এই অংশের দৈর্ঘ্য সমান হবে। তাহলে এই যে আমি প্রস্থ পেলাম, কত পেলাম, মানে সরি, এখানে যে পিভির মান পেলাম, পিভির মান কত, 3/2। এই অংশটা যদি 3/2 হয়, এই অংশটাও 3/2 হবে, তাহলে 3/2 3/2 যদি যোগ করে দিই, তাহলে আমার প্রস্থ চলে আসলো। তাহলে প্রস্থ সমান সমান কত পাবো, 3/2কে আমি 2 বার যোগ করে দিব, তাহলে প্রস্থ পেয়ে যাব। তাহলে 3/2 মানে কত, 1.5, 1.5 প্লাস 1.5 কত হয়, 3। তাহলে 3 সেমি হচ্ছে কি তোমাদের এই আয়তক্ষেত্রটার প্রস্থের দৈর্ঘ্য। ঠিক আছে, বুঝে গেছো আশা করি। চলো নেক্সট অঙ্কতে। আচ্ছা দেখো, আগের অঙ্কটার মতনই অঙ্কটা কিছুটা, হ্যাঁ, বলছে একটি বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে তার যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 2√2 হলে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য দেখো। তো এটা ভেবে নাও সেই বর্গক্ষেত্র, ঠিক আছে। তো আমি এখানে কি করছি, কর্ণদ্বয় বলেছে, তাহলে দুটো কর্ণ এঁকে নিচ্ছি, দুটো কর্ণ, সরি, দুটো কর্ণ আমি এঁকে নিলাম, ঠিক আছে। আচ্ছা, বলছে যে কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে যে কোনো বাহুর পরে অঙ্কিত লম্ব, এটা হচ্ছে কর্ণদ্বয়ের ছেদবিন্দু, ঠিক আছে। এখান থেকে আমি একটা কি করব, লম্ব টানবো। এই যে লম্বটা, এই যেটা কত বলেছে, এটা 2√2, ঠিক আছে। এটা কত হলো, এই অংশটা হচ্ছে 2√2, ঠিক আছে। আচ্ছা দেখো, তোমার জানতে ইচ্ছে প্রতিটা কর্ণের দৈর্ঘ্য কত। হুম হুম তো সবার প্রথমে আমাদের কাজ হচ্ছে কি করা যায়, বর্গক্ষেত্রের কর্ণের ছেদবিন্দু না। আচ্ছা দেখো, আমি ধরে নিচ্ছি আগে, হ্যাঁ। আচ্ছা একটা জিনিস দেখো, ভালো করে লক্ষ্য করার আছে, এখান থেকে যদি এটা 2√2 হয়, তাহলে আবার এখান থেকেও তো, সরি, আমার ছবিটা ভুলে যাচ্ছে, এখান থেকেও তো 2√2 হবে, তাই না। এই বিন্দুটা থেকে এই বিন্দুটা যদি 2√2 হয়, আর এই সেম বিন্দু থেকে ওপরে নিশ্চয়ই 2√2 হবে। আবার দেখো এই পুরো যেখানে দাগটা টানলাম, এর দৈর্ঘ্য আর এর দৈর্ঘ্য নিশ্চয়ই সমান হবে, বুঝতে পারছো আশা করি, ঠিক আছে। তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ, বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য তুমি পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এখানে লিখছি আমি, এই পুরো ভাষাটা লিখবো, হ্যাঁ, কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে এই যে এই পর্যন্ত পুরোটা লিখছি, হ্যাঁ, কর্ণদ্বয়ের ছেদ বিন্দু থেকে তার যে কোনো বাহুর উপর লম্বের দৈর্ঘ্য কত বলেছে, 2√2 সেমি, ঠিক আছে। অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে, তাহলে দেখো কি বললাম, এই অংশটা যদি আমার 2√2 হয়, তাহলে এই ওপরের অংশটা 2√2 হবে, তাহলে এই অংশটা আর এই অংশটা আমি যোগ করে দিচ্ছি, তাহলে কি পেয়ে যাবো, পুরোটার বাহুর দৈর্ঘ্য মানে এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে সেটা, তাহলে 2√2 যোগ 2√2 মানে 4√2 সেমি, পেয়ে গেলাম বাহুর দৈর্ঘ্য। জানতে চেয়েছে কর্ণের দৈর্ঘ্য, তাহলে লিখে দাও এবার, অতএব কর্ণের সূত্র কি হয়, বাহু ইন্টু √2, বাহু কত পেয়েছো, বাহু পেয়েছো 4√2, তার সঙ্গে আবার √2 গুণ করব, তাহলে দেখো রুট গুণ করলে কি হয়ে যায়, আমার রুটটা হটে যাবে আর একটা সংখ্যা পড়ে থাকবে, তারপরে থাকবে কত, 4 গুণিত 2, 4 গুণিত 2 করলে কত হবে, 8। তাহলে 8 সেমি হচ্ছে তোমার কি বলতো, এই যে বর্গক্ষেত্রটার কর্ণটা এটা, ঠিক আছে, এই পুরোটা,
8 সেমি, ঠিক আছে। চলো এবার 5 নম্বর অঙ্কতে। হুম হুম আচ্ছা দেখো, এই অঙ্কটা আমি আয়তক্ষেত্রের পরিসীমা আমাকে বলে দিয়েছে, আমি এটা মিটিয়ে দিচ্ছি, ঠিক আছে। আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের পরিসীমা বলেছে কত, 34 সেমি, ক্ষেত্রফল বলেছে 60 বর্গ সেমি, ঠিক আছে। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য জানতে চেয়েছে। তো আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি, 2 গুণিত, দেখো এটা আমাদের আয়তক্ষেত্র, আমি ধরে নিলাম দৈর্ঘ্য হচ্ছে a, প্রস্থ হচ্ছে b। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি হবে, 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান কত, 34। একটা কথা বলো, তাহলে a প্লাস b সমান সমান কত পাবো, দুইটা এখানে গুণ করছিল, এখানে আসলে কি করবে, ভাগ করবে 34কে। তাহলে 34কে যদি 2 দিয়ে ভাগ করি কত পাবো, নিশ্চয়ই 17। তাহলে a প্লাস b তুমি কত পেলে, 17। আবার দেখো ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি করে পাই আমরা, ক্ষেত্রফল পাই দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, কত দিয়েছে, 60, ঠিক আছে। এবার দেখো তোমাকে জানতে চাইছে কর্ণের দৈর্ঘ্য, অতএব কর্ণ। তো কর্ণের সূত্রটা কি হয়, আমরা জানি রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, তাই না। তাহলে দৈর্ঘ্য স্কোয়ার কত, a স্কোয়ার, প্রস্থ কত b, তাহলে তার স্কোয়ার। আচ্ছা একটু আগে আমরা একটা অঙ্ক দেখেছিলাম যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্রটা আমরা এখানে কি কাজে লিখেছিলাম, a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এটাই তো a প্লাস b হোল a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র কাজে লাগিয়েছিলাম। তাহলে দেখো a প্লাস b হোল স্কোয়ার সূত্র কত হবে, এখানে a প্লাস b হোল স্কোয়ার জায়গায় 17 বসিয়ে দিব, মানে 17 বসিয়ে দিব, 17 স্কোয়ার মাইনাস 2 গুণিত ab, ab এর মান কত দেখো, a ইন্টু b এর মান কত, 60, তাহলে এখানে 60 লিখে দিব। তো 17 স্কোয়ার কত হয়, 289, আর 60 দুগুণে কত হয়, 120। তো 289 থেকে যদি 120 বাদ দিই কত পাবো বলো তো, 9, 8 থেকে 2 বাদ দিলে 6, 2 থেকে 1 বাদ দিলে 1, 169। রুট ওভার 169 কার স্কোয়ার হয়, নিশ্চয়ই 13 স্কোয়ার হয়। তাহলে কত পাবো বলো, 13 বেরিয়ে আসবে। তাহলে 13 সেমি হচ্ছে কি কর্ণের দৈর্ঘ্য, 13 সেমি হচ্ছে কি কর্ণের দৈর্ঘ্য, এই যেটা, এটা দিয়েছিলাম কত, কর্ণটা কত পেলাম, তাহলে 13 সেমি, ঠিক আছে। তো এই হলো তোমাদের 10টা অঙ্ক। তো যদি কোনো ডাউট থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে, ঠিক আছে। তো ভালো থেকো, আবার পরের ভিডিওতে দেখা হবে, বাই।